হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। আজকের ভিডিওটা হবে মূলত বাংলাদেশ ফুটবলের আপডেট নিউজ নিয়ে। আজকের ভিডিওতে আমি তিনজন ফুটবলারকে নিয়ে কথা বলবো। তার মধ্যে এক নম্বরে হচ্ছে হামজা চৌধুরী, আর এরপর কথা বলবো হচ্ছে সোলেমান দিয়াবাতেকে নিয়ে, আর সর্বশেষ কথা বলবো বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ট্রান্সফার রিউমার চলা মুসাতব বসুন্ধরা কিংসের রিউমার নিয়ে। আর আশা করি আজকের ভিডিওটা আপনারা সবাই দেখবেন, কারণ আজকের ভিডিওটা হবে সুপার ডুপার ইন্টারেস্টিং একটা ভিডিও। তো শুরুটা করবো হচ্ছে হামজা চৌধুরীকে নিয়ে। হামজা চৌধুরীকে নিয়ে এর আগে কি কি ঘটনা ঘটে গেছে এটা আপনারা যারা জানেন না, তারা আমার করা দুইটা ভিডিও হামজা চৌধুরীর উপর দেখে নেবেন। ওইগুলা দেখলে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। আর এখন হামজা চৌধুরীকে নিয়ে আপডেট নিউজ হচ্ছে, হামজা চৌধুরী যে বিড়ম্বনায় পড়ছিল লন্ডনে পাসপোর্ট করতে গিয়ে, ওইটা কিন্তু বাফুফে এখন অবগত, এবং বাফুফে যতটুকু পারে হামজা চৌধুরীকে হেল্প করার চেষ্টা করতেছে। আর এরই ধারাবাহিকতায় কিন্তু হামজা চৌধুরীর জন্ম নিবন্ধন বাংলাদেশ থেকে ইংল্যান্ডে পাঠানো হয়েছে, যেন হামজা চৌধুরীর পাসপোর্টের প্রক্রিয়াটা দ্রুত কমপ্লিট করা যায়। আর বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার কিন্তু সমকালকে নিশ্চিত করছে বাফুফে এর আগেও হামজা চৌধুরীর পরিবারের পাশে ছিল, বর্তমানে এখনো আছে, আর সামনেও থাকবে। হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য যা যা প্রক্রিয়া করতে হয়, যা যা পেপার ওয়ার্ক করতে হয়, সবকিছুতেই বাফুফে হামজা চৌধুরীর সাথে থাকবে। আর এটা হচ্ছে বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার সমকালকে জানাইছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাফুফে খুবই খুবই বেশি হেল্পফুল হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য। হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলানোর জন্য বাফুফের যা করার দরকার ওরা সবকিছু করতেছে। ইভেন আপনার হচ্ছে বাংলাদেশ থেকে হামজা চৌধুরীর এই যে জন্ম নিবন্ধন ইংল্যান্ডে গেছে, যেন পাসপোর্টটা দ্রুত হয়। তো এখানে কিন্তু বাফুফের একটা পজিটিভ সাইন দেখা যাচ্ছে আপনার হামজা চৌধুরীর বেলায়। তো এরপরে যে নিউজটা দেবো ওইখানে কিন্তু বাফুফে একেবারে একেবারে খারাপ একটা ডিসিশন নিতে যাচ্ছে আমার মতে। তো এরপরে নিউজটা হচ্ছে নান আদার দেন সোলেমান দিয়াবাতেকে নিয়ে। সোলেমান দিয়াবাতে অনেকদিন ধরে বলে আসতেছে ও বাংলাদেশের হয়ে খেলতে চাই, এবং সোলেমান দিয়াবাতেকে নিয়ে আমি একটা ভিডিও করছি এর আগে, ওইটা আপনারা দেখে নিতে পারেন। ওইটা দেখে নিলে আশা করি আরো অনেকগুলা বিষয় ক্লিয়ার হবে। তো গতকালকে আরেকটা নিউজ বাইর হয়ে আসলো, ওইটাও কিন্তু অনেক রিলায়েবল সোর্স থেকে বাইর হয়ে আসছে রিপোর্টটা। ওইখানে বলা হয়েছে ওদের প্রতিনিধি দল যখন সোলেমান দিয়াবাতের সাথে কন্ট্যাক্ট করতে গেছে, যে সোলেমান দিয়াবাতে বাংলাদেশের হয়ে খেলা নিয়ে কতটুকু আগাইলো, পেপার ওয়ার্ক বা কথাবার্তা কতটুকু আগাইলো, ওইখানে সোলেমান দিয়াবাতে কিন্তু খুবই দুঃখের সাথে বলছে ও 5 বছর হয়ে গেছে বাংলাদেশে, কিন্তু ও বাংলাদেশের যে ক্লাবে খেলতেছে মোহামেডান, এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ওকে কোনো প্রকার সহযোগিতা করা হয় নাই। আর ও হতাশ, ও এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ করতে চাই, এভাবে মূলত ওই প্রতিনিধি দলকে বলছিল। কিন্তু আপনি এখানে দেখেন সোলেমান দিয়াবাতের বয়স মাত্র 33 বছর, আর ও যে রকম খেলতেছে ঘরোয়া ফুটবলে, আশা করি মিনিমাম মিনিমাম ফেললে দিলে আপনি 1.5 বছর থেকে 2 বছর ওকে খেলাইতে পারবেন বাংলাদেশ জাতীয় দলে। আর এটাই আমি এর আগের ভিডিওতে বলছিলাম, যেটা আমি সোলেমান দিয়াবাতেকে নিয়ে করছিলাম। তো এই যে সোলেমান দিয়াবাতেকে আপনি টপ টায়ার ফুটবলে 1.5 থেকে 2 বছর খেলাইতে পারবেন। তো আপনার হাতে এরকম একটা প্লেয়ার থাকতে আপনি কেন ইউজ করতেছেন না? আমার বাফুফের কাছে প্রশ্ন হচ্ছে এটা, বাফুফে কেন ওকে হেল্প করতেছে না? কারণ সোলেমান দিয়াবাতে বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য আর তেমন কিছু প্রয়োজন নাই। আর যা যা শর্ত পূরণ করার ও অলরেডি পূরণ করে ফেলছে, এখন শুধু পেপার ওয়ার্ক কমপ্লিট করে ফিফাকে সবকিছু জমা দিলে কাজ শেষ। এখানে মোহামেডানেরও হেল্প করতে হবে, বাফুফেরও হেল্প করতে হবে। অর্থাৎ ও মোহামেডানে কবে কবে খেলছে, কবে কবে ও মোহামেডান থেকে ছুটি নিয়ে আপনার মালিতে গেছিল, ওই সব রিপোর্ট গুলা মূলত কালেক্ট করে বাফুফের ফিফাকে জমা দিতে হবে। তো এটাও যদি করতে না পারে বাফুফে, তাইলে আর তো আমার বলার কিছু নাই আর। কারণ আমি খুব পার্সোনালি ভাবে চাইছি সোলেমান দিয়াবাতেকে যেন খেলানো হয় বাংলাদেশ দলে, অন্তত এখন না হইলেও যেন পেপার ওয়ার্ক কমপ্লিট করে রাখা হয়। আমাদের ভবিষ্যতে গিয়ে যদি সোলেমান দিয়াবাতের মতো একজন প্লেয়ার প্রয়োজন হয়, আমরা যেন ওকে জাতীয় দলে ডাক দিতে পারি, আমরা যেন ওকে জাতীয় দলের হয়ে খেলাতে পারি। কিন্তু বাফুফে ওই পেপার ওয়ার্ক গুলা কমপ্লিট করতে পারবে না, বাফুফে কোনো প্রকার হেল্প করতেছে না। এখন কেন হেল্প করতেছে না এটা আমি জানি না, আমি শুধু ওই সোর্সের যে রিপোর্টটা আছে ওই সোর্সের রিপোর্টটা আপনাদেরকে জানালাম। আমার মনে হয় এটা 100% সঠিক না হইলেও 99.9% সঠিক, কারণ এই সোলেমান দিয়াবাতের নিউজটা যে সোর্সটা বাইর করে আনছে ওই সোর্সটা কিন্তু অনেক রিলায়েবল একটা সোর্স। তো ওই কারণে আমি বলতেছি বাফুফের উচিত সোলেমান দিয়াবাতেকে হেল্প করা। আর আমার মনে হয় বাফুফের যদি এভাবে কন্টিনিউ করতে থাকে, তাহলে বাফুফের বিপক্ষেও আমাদের ফ্যানদের প্রটেস্ট করা উচিত। কারণ এরকম প্লেয়ার যখন আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আমরা কেন ওদেরকে বাংলাদেশ দলের হয়ে খেলাইতে পারি না? এলিটা কিংসলের বেলায়ও দেখছি ওর শর্ত পূরণ হওয়ার অনেকদিন পরে তবে ওর পেপার ওয়ার্ক কমপ্লিট করা হয়েছে। তো
এই যে সোলেমান দিয়াবাতের ক্ষেত্রে যদি এরকম হয়, ধরেন এই কিন্তু এই মাসের একেবারে 1 তারিখে ও 5 বছর পূরণ হয়ে গেছে, আমরা ওর পেপার ওয়ার্ক শুরু করলাম আরো 6 মাস ও আরো 1 বছর পরে, তাইলে তো সোলেমান দিয়াবাতের আর বয়স থাকতেছে না। তখন ওই পেপার ওয়ার্ক কমপ্লিট করে সোলেমান দিয়াবাতেকে আমরা খুব অল্প সময়ের জন্য পাবো, আর ওইখানেও ও যে ওর পারফরমেন্স বজায় রাখতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। তো এখন যেহেতু ওর পারফরমেন্স মোটামুটি ভালো, ওই পারফরমেন্সটা আমরা আমাদের জাতীয় দলে কাজে লাগাই, কিন্তু বাফুফে কোনো প্রকারের হেল্প করতেছে না, যেটা সোলেমান দিয়াবাতে ওই সোর্সকে বলছে। এখন দেখা যাক বাফুফে কে সামনে গিয়ে সোলেমান দিয়াবাতেকে হেল্প করে না কি করে না। আর এরপরে নিউজে আসি, এরপরে নিউজটা হচ্ছে মুসা টু বসুন্ধরা কিংসের রিউমার নিয়ে। মুসা, আপনারা যারা চিনেন না, এই মুসা হচ্ছে নাইজেরিয়ান একজন স্ট্রাইকার। আর এই মুসা কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলছে নাইজেরিয়ার হয়ে, এবং আর্জেন্টিনার বিপক্ষে গোলও আছে মুসার। আর এই মুসা কিন্তু লাস্ট নাইজেরিয়া যে আফ্রিকান কাপ অফ নেশনস খেললো ওইখানে ও দলে ছিল, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পায় নাই, কিন্তু দলে ছিল। এই মুসার সাথে কিন্তু এখন বসুন্ধরা কিংসের রিউমার শোনা যাচ্ছে, কিন্তু অনেকগুলা সোর্স রিপোর্ট করতেছে বসুন্ধরা কিংস অলরেডি কথাবার্তা শুরু করে দিয়েছে মুসার সাথে। কিন্তু এরপরে আরো অনেকগুলা রিলায়েবল সোর্স থেকে রিপোর্ট আসছে বসুন্ধরা কিংস মুসার সাথে এখনো কোনো আলোচনায় যায় নাই। আর আপনাদেরকে বলে রাখি, মুসা কিন্তু এখন বর্তমানে উইথআউট ক্লাব আছে, মানে মুসার কিন্তু বর্তমানে কোনো ক্লাবের হয়ে খেলতেছে না। আর আমি মুসাকে নিয়ে একটু ডাউটফুল, কারণ মুসা কিন্তু 2020 সালে আল নাসর ছাড়ার পর থেকে ও 3টা ক্লাবের হয়ে 61টা ম্যাচ খেলছে, আর এই 61টা ম্যাচে কিন্তু ওর গোল সংখ্যা মাত্র 2। এটা খুবই ভয়াবহ একটা সংখ্যা, কারণ একজন স্ট্রাইকার, একজন উইঙ্গার যদি 61টা ম্যাচ খেলে মাত্র 2টা গোল করে, তাইলে এটা খুবই ভয়াবহ একটা বিষয়। এখন বসুন্ধরা কিংসকে এই মুসার জন্য যাবে নাকি যাবে না দেখা যাক। আর মুসা কিন্তু লাস্ট খেলছিল তুর্কিশ ক্লাব সিভাসপোরের হয়ে ও টোটাল কিন্তু 19টা ম্যাচ খেলছে, 19টা ম্যাচে ও একটা গোলও করতে পারে নাই। তো এই রেকর্ডগুলো কিন্তু খুবই ভয়াবহ একটা রেকর্ড একজন উইঙ্গার বা একজন স্ট্রাইকারের ক্ষেত্রে। আবার যদি আপনি অন্যদিকে দেখেন, এই মুসার কিন্তু চ্যাম্পিয়ন্স লিগ খেলার এক্সপিরিয়েন্স আছে, এই মুসার কিন্তু প্রিমিয়ার লিগ খেলার এক্সপিরিয়েন্স আছে, এই মুসার কিন্তু আপনার ইউরোপা লিগ খেলার এক্সপিরিয়েন্স আছে। অর্থাৎ টপ কম্পিটিশন, ফুটবলের যে টপ কম্পিটিশন গুলা হয় ওই টপ কম্পিটিশনে ওই টপ লিগে খেলার এক্সপিরিয়েন্স আছে এই মুসার। এখন বসুন্ধরা কিংস ওকে সাইন করানোর জন্য কি চিন্তা করে দেখা যাক। ওর বর্তমান ফর্ম খারাপ, আবার যদি আপনি এক্সপিরিয়েন্স দেখেন ওর এক্সপিরিয়েন্স কিন্তু অনেক বেশি ভালো। এখন বসুন্ধরা কিংস যদি রিস্ক নিয়ে ওর এক্সপিরিয়েন্সটাকে বিবেচনা করে আনতে চাই, আমার মনে হয় বসুন্ধরা কিংসের জন্য একটু রিস্ক হবে, কিন্তু তারপরেও মুসার যেহেতু এক্সপিরিয়েন্স আছে ওই এক্সপিরিয়েন্সের উপর ভর করতে পারে বসুন্ধরা কিংস। আবার অন্যদিকে যদি বসুন্ধরা কিংস মুসার বর্তমান ফর্ম বিবেচনা করে, তাহলে মুসার বর্তমানে 3-4 বছরের ফর্ম কিন্তু খুবই বাজে। একজন উইঙ্গার হিসেবে, একজন স্ট্রাইকার হিসেবে মুসার বর্তমান ফর্ম কোনো মতেই ওর পক্ষে যাচ্ছে না। সোর্স গুলা যেগুলা বলতেছে বা যে সোর্স গুলা থেকে যে রিপোর্ট গুলো আসতেছে, ওইটাতে আপনি ধরতে পারেন যে 50-50 মুসার বসুন্ধরা কিংসে আসার সম্ভাবনা। আর আমার মনে হয় বসুন্ধরা কিংস যদি মুসাকে চাই, তাহলে মুসা বাংলাদেশে আসবে, কারণ মুসা কিন্তু বর্তমানে ক্লাব ছাড়া আছে, যার কারণে কিন্তু মুসার সাথে যোগাযোগ করা এবং মুসার সাথে চুক্তি করা অনেকখানি সোজা হয়ে যাবে বসুন্ধরা কিংসের জন্য। আর আমার মতে মুসা যদি বসুন্ধরা কিংসে আসে এবং বসুন্ধরা কিংসে যদি ও আগে যে ফর্ম করছিল, আগে যে ফর্মে ছিল অর্থাৎ 2020-এর আগে, ওইটার 50% যদি বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে দিতে পারে, ওইটার 50% যদি বসুন্ধরা কিংসের হয়ে পারফরমেন্স করতে পারে, তাহলে আমার মনে হয় বসুন্ধরা কিংস মুসাকে সাইন করায় ওরা বেনিফিট পাবে। আমি পার্সোনালি ভাবে চাই বসুন্ধরা কিংসে আসুক, কারণ বসুন্ধরা কিংসকে শুধু মুসাকে সাইন করাবে না, কারণ মুসাকে নিয়ে যে রিপোর্ট গুলো আসতেছে ওই রিপোর্টে আরো বলা হচ্ছে বসুন্ধরা কিংস এই সিজনে অনেক ভালো ভালো বিদেশি প্লেয়ারের দিকে টার্গেট করবে, কারণ বসুন্ধরা কিংস আগামী সিজনে এএফসির যে টুর্নামেন্ট আছে এএফসি চ্যালেঞ্জ লিগ, ওইখানে কিন্তু প্লে অফ খেলতে হবে। তো ওই কারণে মূলত বসুন্ধরা কিংস ভালো ভালো বিদেশি আনতে চাচ্ছে। তো এই কারণে আমার মতে ধরেন মুসা আসলো, মুসার সাথে আরো অন্য কোনো প্লেয়ারও আসবে অবশ্যই। তো মুসা যদি পারফর্ম করতে না পারে ওদেরকে দিয়ে পারফর্ম করাবে তখন বসুন্ধরা কিংস। এই কারণে আমার মনে হয় বসুন্ধরা কিংস একটা রিস্ক নিতেই পারে মুসাকে এনে। মুসা যদি আগের যে ফর্ম ছিল ওর 20-এর আগে ওইটার 50%ও দিতে পারে, তাহলে আমার মনে হয় বসুন্ধরা কিংস ওর পারফরমেন্স থেকে বেনিফিট পাবে। তো এই মুসা তো বসুন্ধরা কিংস এবং হামজা চৌধুরী এবং সোলেমান দিয়াবাতেকে নিয়ে আপনার কি মতামত সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।